আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের বাংলা বিষয়ের পরীক্ষাটা হবে 3 জুলাই। ষষ্ঠ শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী তোমাদের বাংলার সিলেবাস হচ্ছে 1 থেকে 61 পৃষ্ঠা পর্যন্ত, ঠিক আছে? তো যেহেতু সরকার থেকে এখন পর্যন্ত কোনো অ্যাসাইনমেন্ট বা কোনো প্রশ্ন দেওয়া হয়নি, 3 জুলাই তোমাদের পরীক্ষা হবে। তো এই পরীক্ষার জন্য তোমাদের পাঠ্য বই থেকে কোন কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট বা কোন কোন টপিকগুলো তোমাদের পড়তে হবে তা নিয়ে হচ্ছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। সেভাবে প্রিপারেশন নিলে তোমাদের পরীক্ষার জন্য খুব ভালো একটা প্রিপারেশন নেওয়া হবে। আর 3 জুলাই যেহেতু পরীক্ষা, তার আগের দিন হচ্ছে সরকার থেকে একটা নির্দেশিকা দেওয়া হবে তোমাদের মূল্যায়ন সম্পর্কিত। তো সেটা দেওয়া হলে সেই নিয়ে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, ঠিক আছে? তো শিক্ষার্থীরা চলো প্রথমে তোমাদের সূচিপত্রটা দেখে নেওয়া যাক। ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের প্রথম অধ্যায় আছে মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি। দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষা শিখি, যার প্রথম পরিচ্ছেদে রয়েছে প্রমিত ভাষা এবং দ্বিতীয় পরিচ্ছেদে রয়েছে শব্দের উচ্চারণ। তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে অর্থ বুঝে বাক্য লিখি। প্রথম পরিচ্ছেদ শব্দের শ্রেণী, দ্বিতীয় পরিচ্ছেদ অর্থ ও অর্থান্তর, তৃতীয় পরিচ্ছেদ জ্যোতিচিহ্ন এবং চতুর্থ পরিচ্ছেদে রয়েছে বাক্য। আর চতুর্থ অধ্যায় হচ্ছে চারপাশের লেখার সাথে পরিচিত হই। তো এই পর্যন্তই তোমাদের সিলেবাস। 1 থেকে 61 পৃষ্ঠার মধ্যে কিন্তু তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা বা ষান্মাসিক মূল্যায়নের প্রশ্নটা করা হবে, ঠিক আছে? তো দেখো, প্রথম অধ্যায়ে তোমাদের প্রথমে আছে মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি। তো এখানে 6টা পরিস্থিতি দেওয়া আছে। এই 6টা পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী তোমরা যোগাযোগ করতে পেরেছো কি না সেটা তোমাদের যাচাই করা হবে। এখান থেকে যে কোনো একটা পরিস্থিতি তুলে ধরতে পারে পরীক্ষায়, বা এই টাইপের অন্য কোনো একটা পরিস্থিতি দিতে পারে এবং দিয়ে তোমাকে হচ্ছে সেটা ভূমিকা ভিনয়ের মাধ্যমে উপস্থাপন করতে বলা হতে পারে। যেহেতু তোমাদের পরীক্ষার সময় হচ্ছে 5 ঘন্টা, 2 ঘন্টা লিখিত পরীক্ষা এবং 3 ঘন্টা হবে তোমাদের এরকম প্র্যাকটিক্যাল কাজ, যেখানে একক কাজ থাকতে পারে, জোড়ায় কাজ, দলগত কাজ থাকতে পারে। তো সেই জন্য কিন্তু তোমাদের এই ধরনের কাজগুলো করতে হবে। তো এই 6টা পরিস্থিতি পড়ে বিভিন্ন পরিস্থিতিতে মর্যাদা বজায় রেখে যোগাযোগের ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনায় রাখা উচিত বলে তোমার মনে হয় সেগুলো তোমাকে লিখতে হবে। এটা কি লিখিত পরীক্ষার মধ্যে এটা আসতে পারে, ঠিক আছে? এটা আছে তোমাদের বইয়ের 4 পৃষ্ঠায়। এরপর দেখো, তুমি যেভাবে পরিবার এবং পরিবারের বাইরের মানুষের সাথে যোগাযোগ করো সে অনুযায়ী নিচের ছকটি পূরণ করো। তুমি হচ্ছে তোমার পরিবারের তুমি, তোমার, তোমাকে এটা কাদের বলো সেটা লিখবে, আপনি বলে কাদের সম্বোধন করো সেটা লিখবে। এভাবে করে এই ছকটা পূরণ করবে। এটা আছে তোমাদের বইয়ের 5 পৃষ্ঠায়। এবং এখানে কিছু বাক্য দেওয়া আছে, এই বাক্যগুলোতে কোন কোন শব্দের পরিবর্তন হয়েছে তা চিহ্নিত করো, ঠিক আছে? তারপর 7 নম্বর পৃষ্ঠায় আরেকটা কাজ আছে, সর্বনাম ও ক্রিয়া দিয়ে কীভাবে বাক্য তৈরি করতে হয়। এখানে কিছু সর্বনাম আছে, তার সাথে তুমি যে কোনো ক্রিয়া দিয়ে এখানে বাক্য তৈরি করবে। এগুলো কিন্তু তোমাদের লিখিত পরীক্ষায় আসতে পারে এই টাইপের কাজ, ঠিক আছে? তো যেহেতু 2 ঘন্টা লিখিত পরীক্ষা হবে তার জন্য এগুলো তোমাদের ভালো করে শিখতে হবে। তারপর 8 নম্বর পৃষ্ঠায় দেখো, এবার দলে ভাগ হয়ে নিচের পরিস্থিতি অনুযায়ী ভূমিকা ভিনয় করো। কথোপকথনের সময় খেয়াল রাখবে মর্যাদা অনুযায়ী যেন সর্বনাম ও ক্রিয়ার ব্যবহার হয়। এই কাজটা আসতে পারে তোমাদের হচ্ছে প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক যে পরীক্ষাটা হবে সেটার ক্ষেত্রে। এখানে একটা ছক আছে, এই ছকটা তোমাদের পূরণ করতে হবে যে জরুরি পরিস্থিতিতে কার সঙ্গে তুমি যোগাযোগ করবে। এটা আছে তোমাদের বইয়ের 8 পৃষ্ঠায়। তারপর আসলে আমরা দ্বিতীয় অধ্যায়ে যাই। দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে প্রমিত ভাষা লিখি। এখানে 9 থেকে 10 পৃষ্ঠায় একটা কাজ আছে, কিছু পরিস্থিতির উল্লেখ আছে। এই যে পরিস্থিতিগুলো, এই পরিস্থিতিগুলোতে যে ভাষায় কথা বলছো নিচের ক্ষেত্রে তা আলাদা কিনা তা নিয়ে আলোচনা করবে। এবং এখানে যে ছকটা আছে, বাম কলামের সাথে ডান কলাম, বাম কলামের শব্দগুলো লিখে, যেমন টাকা, একে আমরা কি বলি, টাহা বলি অনেক সময়, সেটাকে হচ্ছে আমরা এভাবে করে পূরণ করব, ঠিক আছে? এই ছকটা রয়েছে তোমাদের বই 9 পৃষ্ঠায় এবং 10 পৃষ্ঠায়। তারপর 12 থেকে 13 পৃষ্ঠায় যে কাজটা আছে, অনেক শব্দ তোমার অঞ্চলের মানুষ ভিন্নভাবে উচ্চারণ করে, আবার অনেক প্রমিত শব্দের বদলে তোমার অঞ্চলের মানুষ আলাদা শব্দ ব্যবহার করে। এরকম শব্দগুলো খুঁজে বের করে এখানে সেই শব্দের উচ্চারণ বা শব্দগুলো লিখবে এবং এখানে প্রমিত শব্দগুলো লিখবে। এই কাজটা আছে তোমার বইয়ের 12 এবং 13 পৃষ্ঠায়। তারপর প্রমিত ভাষা চর্চা করি। এই পরিচ্ছেদ শুরুর পরিস্থিতি 3টিতে যেভাবে কথোপকথন হয়েছে সেই কথাগুলো এবার প্রমিত ভাষায় বলার চেষ্টা করো। খেলার সময় কোনো একটা বিষয় নিয়ে তর্ক হচ্ছে, পড়াশোনা কেমন চলছে তা নিয়ে মা বাবার সঙ্গে কথা হচ্ছে, সবজি কিনতে গিয়ে ক্রেতা বিক্রেতার মধ্যে দরাদরি হচ্ছে। এই কাজগুলো কিন্তু তোমাদের ব্যবহারিক পরীক্ষায় কিন্তু আসতে পারে। তোমাদের যেহেতু 5 ঘন্টা পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা তো হবে মাত্র 2 ঘন্টা, বাকি যে 3 ঘন্টা সেখানে এগুলো নিয়ে মূল্যায়ন হতে পারে। তারপর শব্দের উচ্চারণ, এখানে কিছু শব্দ আছে, তার প্রমিত উচ্চারণগুলো কেমন তোমাদের হচ্ছে এই বিষয়গুলো অবশ্যই শিখতে হবে, কারণ এগুলো তোমাদের টিচারটা তোমাদের ক্লাসে জিজ্ঞেস করতে পারেন। এরপর একটা উপস্থিত বক্তৃতা দিতে হতে পারে তোমাদের। এগুলো সবই মূল্যায়নের অংশ, যে প্রত্যেকে হচ্ছে একটা করে বিষয় লিখতে বলা হতে পারে আগে 2 ঘন্টা সে লিখিত সময়, তার মধ্যে যে কোনো একটা সময়, এবং তারপর সেটা তোমাদের উপস্থিত বক্তৃতা
উপস্থাপন করতে বলা হতে পারে। ঠিক আছে, এরপর দেখো তৃতীয় অধ্যায় নাম হচ্ছে অর্থ বুঝে বাক্য লিখি। এর প্রথম পরিচ্ছেদে একটা নমুনা আছে, সেই নমুনা থেকে তোমাদের এমন কিছু শব্দ খুঁজে বের করতে হবে যেগুলো নাম বোঝায় এবং সেগুলো নিচে খালি জায়গায় লিখতে হবে। এটা আছে তোমাদের বইয়ের 20 পৃষ্ঠায়। তারপর চিঠি, বিলি, ছড়া ও সুখী মানুষ এই নাটক থেকে বিশেষ্য শব্দ খুঁজে বের করে তার একটা তালিকা করতে হবে, যেটা রয়েছে 21 পৃষ্ঠায়। 22 পৃষ্ঠায় রয়েছে কোনো একটা বিষয় নিয়ে তোমরা 100 শব্দের মধ্যে একটা অনুচ্ছেদ লিখবে এবং লেখা হয়ে গেলে সেখান থেকে বিশেষ্য শব্দগুলো তোমরা নিচে দাগ দিবে। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ, এগুলো তোমাদের পরীক্ষায় যে 2 ঘন্টা যে পরীক্ষাটা হবে সেখানে কিন্তু চলেই আসতে পারে এই টাইপের কাজ। 23 পৃষ্ঠা দেখো নমুনা 2। এই নমুনা 2 থেকে তোমরা হচ্ছে বিশেষ্যের পরিবর্তে ব্যবহার করা হয়েছে এমন শব্দ খুঁজে বের করবে এবং এই খালি জায়গায় সেগুলো লিখবে। তারপর 24 পৃষ্ঠায় আছে চিঠি, বিলি, ছড়া ও সুখী মানুষ নাটক থেকে সর্বনাম শব্দগুলো খুঁজে বের করে তার একটা তালিকা তৈরি করবে এবং সেগুলো হচ্ছে এখানে লিখবে। তারপর একটা ইম্পর্টেন্ট কাজ আছে এখানে, যে কোনো একটা বিষয় নিয়ে 100 শব্দের মধ্যে একটা অনুচ্ছেদ লিখবে এবং লেখা হয়ে গেলে সেখান থেকে সর্বনাম শব্দগুলো নিচে দাগ দিবে। ঠিক আছে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কাজ পরীক্ষার জন্য। তারপর নমুনা 3, এই নমুনাটা থেকে যে কাজটা আছে যে কিছু শব্দ বিশেষ্য ও সর্বনামের গুণ, দোষ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি বোঝায়। উপরের নমুনা থেকে এই ধরনের শব্দ খুঁজে বের করো এবং নিচের খালি জায়গায় লেখো। তারপর চিঠি, বিলি, ছড়া ও সুখী মানুষ নাটক থেকে বিশেষণ শব্দগুলো খুঁজে বের করে তার একটা তালিকা তৈরি করবে। এটা করা হয়ে গেলে একটা অনুচ্ছেদ লিখবে 100 শব্দের মধ্যে এবং লেখা হয়ে গেলে সেখান থেকে বিশেষণ শব্দগুলো নিচে দাগ দেবে। এটা একটা ইম্পর্টেন্ট কাজ তোমাদের লিখিত পরীক্ষার জন্য। তারপর নমুনা 4 থেকে তোমরা যে কাজটা করবে, উপরে অনুচ্ছেদ থেকে কাজ করা বোঝায় অর্থাৎ ক্রিয়া শব্দগুলো খুঁজে বের করে এখানে লিখবে। তারপর চিঠি, বিলি, ছড়া ও সুখী মানুষ এই দুটো ছড়া এবং নাটক থেকে ক্রিয়া শব্দগুলো খুঁজে বের করে তার একটা তালিকা তৈরি করবে এবং 29 পৃষ্ঠায় হচ্ছে তালিকাটা তোমরা করবে। তারপর একটা ইম্পর্টেন্ট কাজ আছে তোমাদের লিখিত পরীক্ষা আসার জন্য, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, যে কোনো একটা বিষয়ে 100 শব্দের মধ্যে একটা অনুচ্ছেদ লিখবে, লেখা হয়ে গেলে ক্রিয়া শব্দগুলো নিচে দাগ দিবে। নমুনা 5 যেটা আছে এখান থেকে হচ্ছে তোমরা এমন শব্দ খুঁজে বের করবে যেগুলো দ্বারা ক্রিয়ার গতি বা সময় ইত্যাদি বোঝায়, সেগুলাই ঘরে লিখবে। এবং চিঠি, বিলি, ছড়া ও সুখী মানুষ নাটক থেকে ক্রিয়া বিশেষণ শব্দগুলো খুঁজে বের করে তার একটা তালিকা এখানে তৈরি করবে। তারপর কোনো একটা বিষয়ে 100 শব্দের মধ্যে একটা অনুচ্ছেদ লিখবে এবং লেখা হয়ে গেলে সেখান থেকে ক্রিয়া বিশেষণ শব্দগুলো নিচে দাগ দিবে। ঠিক আছে, এটা তোমাদের লিখিত পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ। সেমভাবে নমুনা 6 থেকে হচ্ছে তোমরা বিশেষ্য সর্বনামের পরে বসে কিছু শব্দ বাক্যের অন্য শব্দের সাথে সম্পর্ক তৈরি করে এমন শব্দ খুঁজে বের করবে। তারপর তোমাদের চিঠি, বিলি, ছড়া ও সুখী মানুষ নাটক থেকে অনুসর্গ শব্দগুলো খুঁজে বের করে তার তালিকা তৈরি করবে এবং 100 শব্দের মধ্যে একটা অনুচ্ছেদ লিখবে, লেখা হয়ে গেলে সেখান থেকে অনুসর্গ শব্দগুলোর নিচে দাগ দিবে। নমুনা 7 থেকে তোমরা যে কাজটি করবে, উপরে অনুচ্ছেদ থেকে এমন শব্দ খুঁজে বের করবে যেগুলো শব্দ বা বাক্যকে যুক্ত করে, সেগুলো এখানে লিখবে। তারপর হচ্ছে তোমাদের যে চিঠি, বিলি, ছড়া আছে এবং সুখী মানুষ নাটক, সেখান থেকে এমন সব যোজক শব্দ খুঁজে বের করে তার একটা তালিকা তৈরি করবে, অথবা একটা অনুচ্ছেদ লিখবে 100 শব্দের মধ্যে, সেখান থেকে যোজক শব্দগুলো তোমরা খুঁজে বের করে নিচে দাগ দিবে। এগুলোও কিন্তু ইম্পর্টেন্ট কাজ। সর্বশেষ নমুনা 8 দেখো, নমুনা 8 তোমাদের হচ্ছে যে বিষয়টা বলা হয়েছে, মনের আবেগে হঠাৎ করে কিছু শব্দ আমরা উচ্চারণ করে থাকি, উপরে অনুচ্ছেদ থেকে এই ধরনের শব্দগুলো বের করো এবং নিচের খালি জায়গায় লেখো। এই কাজটা করা হলে চিঠি, বিলি, ছড়া ও সুখী মানুষ নাটক থেকে আবেগ শব্দ খুঁজে বের করবে, তার একটা তালিকা তৈরি করবে এবং একটা অনুচ্ছেদ লিখবে 100 শব্দের মধ্যে, লেখা হয়ে গেলে আবেগ শব্দগুলো নিচে দাগ দিবে। তো এই হচ্ছে তোমাদের মেন যে আলোচনা। তারপর পাকাপাকি কবিতায় পাকা শব্দ কত ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে তার তালিকা করবে এবং সেগুলো হচ্ছে তুমি এখানে লিখবে। এটা আছে তোমাদের বইয়ের 40 পৃষ্ঠায়। নিজের শব্দগুলো ব্যবহার করে মুখ্য অর্থ এবং এক বা একাধিক গৌণ অর্থে প্রয়োগ দেখাবে। ঠিক আছে, এই কাজটা করবে। এই কাজটা আছে তোমাদের বইয়ের 42 পৃষ্ঠা। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো পাশে মিস্টার দিয়ে দিয়েছি, এগুলো পরীক্ষায় মনে করো আসতেই পারে, কারণ সরকার থেকে তো প্রশ্ন একটা আসবে, তো সেই প্রশ্ন তোমাদের বই থেকেই তো করা হবে, তো অনেকটা এই টাইপের প্রশ্নই কিন্তু আসবে। কিছু প্রতিশব্দ আছে, এই প্রতিশব্দগুলো থেকে তোমরা যে কাজটি করবে, একই রকম অর্থ প্রকাশ করে এমন শব্দগুলো আলাদা করে এখানে লিখবে। যেমন রাত, রাত্রি, রজনী, তিনটা কিন্তু একই জিনিসই প্রকাশ করে। ঠিক আছে, এগুলো কিন্তু উপর থেকে লেখা হয়েছে, এখান থেকে যে রাত, তারপর হচ্ছে এখানে রাত্রি আছে, রজনীও আছে। ঠিক আছে, এভাবে করে লিখবে। এই কাজটা গেল, 43 পৃষ্ঠায় এই কাজটা রয়েছে। তারপর হচ্ছে প্রতিশব্দ বসিয়ে এই অনুচ্ছেদটি তোমরা লিখবে, অন্তত 10টি শব্দের বদল ঘটিয়ে নতুন করে অনুচ্ছেদটি আবার লিখবে। তারপর দাগ দেওয়া যে শব্দগুলো আছে এগুলোর বিপরীত শব্দ বসিয়ে বাক্যগুলো তোমরা আবার লিখবে। যেমন এই শহরে অনেক মানুষ আছে, কী লিখবে? এই শহরে অল্প মানুষ থাকে। এই কাজটা করবে।
তারপর হচ্ছে বাক্যের অর্থ ঠিক রেখে বিপরীত শব্দ লেখাবে। যেমন এই শহরে অনেক মানুষ থাকে, তুমি কি লিখবে? এই শহরে অল্প মানুষ থাকে না, তার মানে এই শহরে অনেক মানুষ থাকে। এভাবে করে শব্দগুলো বিপরীত শব্দ বসিয়ে বাক্যগুলো এমনভাবে লিখবে যেন বাক্যের অর্থ ঠিক থাকে। এই কাজটা রয়েছে তোমাদের বইয়ের 47 পৃষ্ঠায়। এবং তারপর আছে কি, কথা বলার সময় কি আমরা একটানা কথা বলি? এক নাগাড়ে না বলে থেমে আমরা কথা বলি কেন? এখানে জ্যোতি চিহ্ন নিয়ে কিছু প্রশ্ন আছে। তো এই প্রশ্নগুলো তোমরা হচ্ছে ভালো মতো দেখবে এবং এগুলো উত্তরগুলো তোমরা শিখে আসবে পরীক্ষার জন্য। এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট। তারপর কোথায় কোন জ্যোতি চিহ্ন বসে এগুলো হচ্ছে তোমরা জেনে এই ছকটা পূরণ করা শিখবে। এটা রয়েছে তোমাদের বইয়ের 50 পৃষ্ঠায়। জ্যোতিচিহ্ন বসাই, এখানে পরিচ্ছেদের শুরুতে দেওয়া অনুচ্ছেদটিতে এখন জ্যোতিচিহ্ন বসাবে তোমরা। কোনো জ্যোতিচিহ্ন বসানো নেই, তোমাদের এটা বসাতে হবে। এবং তারপর একটা অনুচ্ছেদ নিজেরাই লিখবে যেখানে বিভিন্ন রকমের জ্যোতিচিহ্নের ব্যবহার আছে। এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ, এটাও এবং এই যে উপরেরটাও, এটাও। তো এগুলো হলে পরে দেখো বাক্য, নিচের বাক্যগুলো পড়বে এবং বাক্যগুলোতে সাধারণত কী অর্থ প্রকাশ পাচ্ছে সেটা হচ্ছে উল্লেখ করবে তোমরা। 52 পৃষ্ঠায় কাজটা আছে। সুখী মানুষ নাটকটি থেকে 4 ধরনের বাক্য খুঁজে বের করবে: বিবৃতিবাচক বাক্য, প্রশ্নবাচক বাক্য, অনুজ্ঞাবাচক বাক্য এবং আবেগবাচক বাক্য। এই কাজটা রয়েছে তোমাদের বইয়ের 53 পৃষ্ঠায়। তারপর অনুচ্ছেদ লিখবে বিবৃতিবাচক, প্রশ্নবাচক, অনুজ্ঞাবাচক, আবেগবাচক, এই 4 ধরনের বাক্য ব্যবহার করে একটা অনুচ্ছেদ লিখবে। এটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা কাজ তোমাদের ষান্মাসিক মূল্যায়নের জন্য। এই ছিল 3য় অধ্যায়। তারপর আমরা 4র্থ অধ্যায়ে চলে যাই, যার নাম হচ্ছে কি, চারপাশের লেখার সাথে পরিচিত হই। তো বইপত্রের বাইরেও আমাদের চারপাশে অনেক রকম লেখা দেখা যায়। দোকানের সামনে, রাস্তার পাশের দেয়ালে, মিছিল বা শোভাযাত্রায়, আমন্ত্রণপত্রে, পত্রিকার পাতায়, এমনকি বিভিন্ন ধরনের যন্ত্রে এসব লেখা তোমরা দেখে থাকবে। এখানে কিছু নমুনা দেওয়া হচ্ছে, প্রতিটি নমুনা ভালো করে দেখো, তারপর ছবির নিচে দেওয়া ফাঁকা ঘরগুলো পূরণ করো। এখানে দেখো একটা ফার্মেসি দোকানের উপরে সাধারণত লেখা থাকে যে সবুজ ফার্মেসি, এখানে প্রয়োজনীয় ওষুধ পাওয়া যায়, 32 আমতলা বাজার, কুমিল্লা। উপরে যে লিফলেটটা থাকে দোকানের উপরে, সেখানে এই লেখাটা থাকে, নেম প্লেটে আর কি, সরি। উপরে লেখাটি কী নামে পরিচিত? এই লেখাটি পড়ে তুমি কি বুঝলে? এর ব্যবহার কি? এই উত্তরটা লিখবে। এরকম আরও 5টা নমুনা আছে। দ্বিতীয় নমুনা যেটা দেখো, এখানে দেয়ালে একটা পোস্টার লাগানো যে হাফিজ ভাইকে ফুলকপি মার্কায় ভোট দিন, নির্বাচনী প্রচারণা চলছে আর কি। তো এই লেখাটি কী নামে পরিচিত? এই লেখাটি পড়ে তুমি কি বুঝলে? এর ব্যবহার কি? এই টাইপের প্রশ্ন তোমাদের পরীক্ষায় কিন্তু আসতে পারে, ঠিক আছে? যে কোনো একটা ছবি দিয়ে সেটা নিয়ে এরকম 3টা করে প্রশ্ন তোমাদের দিতে পারে। এটাও এক ধরনের কিন্তু মূল্যায়ন কার্যক্রমের ভিতরেই পড়ে। তারপর আছে কি, শুভ নববর্ষ 1431, পৃথিবী থেকে অমঙ্গল দূর হোক, সত্যের জয় হোক, ফজলুন্নেসা বালিকা বিদ্যালয়, পঞ্চগড়। মানে বিদ্যালয়ের পক্ষ থেকে একটা শুভেচ্ছা বার্তা টানাই দেওয়া হয়েছে লিফলেট আকারে, ব্যানার আকারে। উপরে লেখাটি কি নামে পরিচিত? লেখাটি পড়ে কি বুঝলাম? এর ব্যবহার কি? এই কাজটা আছে 57 পৃষ্ঠায়। তারপর 58 পৃষ্ঠায় এখানে দেখো একটা আমন্ত্রণপত্র আছে, সে অনুষ্ঠান সূচি দেওয়া আছে এখানে। তো এই আমন্ত্রণপত্র দেখে তুমি কি বুঝলে? এটা কি নামে পরিচিত? এর ব্যবহার কি? এগুলো লিখতে হবে। এটা রয়েছে 58 পৃষ্ঠায়। 59 পৃষ্ঠায় একটা পত্রিকার অংশ দেখতে পাচ্ছ। এর নিচে একটা বিজ্ঞাপন আছে, দাঁতের যত্নে ব্যবহার করুন সুস্থ চারি ঝকঝকে দাঁত, সুন্দর হাসি। তারপর দেখো খবরের কাগজের মধ্যে টুথপেস্টের ছবিযুক্ত লেখাটি কী নামে পরিচিত? এই লেখাটি পড়ে কী বুঝলে? এর ব্যবহার কি? এবার সর্বশেষ 60 পৃষ্ঠায় এরকম আরেকটা নমুনা আছে। টিভিতে খবর দেখছে, তার নিচ দিয়ে হচ্ছে স্ক্রলিং করে লেখা যাচ্ছে যে গতবারে চ্যাম্পিয়নকে হারিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের ঐতিহাসিক জয়। এই যে টেলিভিশনের নিচের লেখাটি, এটা কী নামে পরিচিত? এই লেখাটি পড়ে তুমি কী বুঝলে? এর ব্যবহার কি? এই 6টা নমুনা, এই টাইপের নমুনা দিয়ে তোমাদের কিন্তু একটা প্রশ্ন চলে আসতে পারে পরীক্ষায়। তো চারপাশে নানা রকম লেখা, সাইনবোর্ড, পোস্টার, ব্যানার, আমন্ত্রণপত্র, বিজ্ঞাপন, স্ক্রল, ঠিক আছে? এই 6টা নমুনায় এই 6 ধরনের লেখাগুলো ছিল। এই 6টা নমুনার যে 6 ধরনের লেখা, এগুলো থেকে হচ্ছে তোমরা প্রশ্নগুলো উত্তর করলে। সবার শেষে একটা তোমাদের জন্য কাজ দেওয়া আছে। মনে করো সততা স্টোর নামে তোমরা একটা দোকান খুলতে যাচ্ছ। এই দোকান থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ন্যায্য মূল্যে প্রয়োজনীয় জিনিস কিনতে পারবে। এই বিষয়টি মাথায় রেখে কয়েকটি দলে ভাগ হয়ে নিচের কাজগুলো করো। এটা প্র্যাকটিক্যাল কাজ আছে, এগুলো হয়তো তোমরা করেছো। তো এই পর্যন্তই হচ্ছে তোমাদের সিলেবাস। তো শিক্ষার্থীরা এতক্ষণ আমরা আলোচনা করলাম 6ষ্ঠ শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের বাংলা বিষয়ের যে পরীক্ষাটা হবে তোমাদের 3 জুলাই, সেখানে তোমাদের সিলেবাস থেকে কী কী বিষয়গুলো পড়তে হবে, কোন বিষয়গুলো তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমরা কিছুটা হলেও উপকৃত হবে এবং এখান থেকে পরীক্ষার জন্য ভালো মতো একটা প্রিপারেশন নিতে পারবে। কারণ 3 জুলাইয়ের পরীক্ষায় 2 জুলাই তোমাদের সরকার থেকে একটা নির্দেশিকা দেওয়া হবে, তার আগ পর্যন্ত এই বিষয়গুলো ভালো করে তোমরা পড়তে থাকো। তো আজ এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।